ইন্দোনেশিয়ার ব্যাংকা বেলুটিং প্রদেশে ক্যালাবাং নামক একটি দ্বীপে রয়েছে একটি নিষিদ্ধ বন। লোককথায় প্রচলিত আর সেখানে থাকা গ্রাম থেকে জানা যায় এই বনের গভীরে বসবাস করে এক ভয়ঙ্কর নরখাদক শয়তান দেউই। সেখানে কেউ যাওয়ার সাহস করে না। ভুলেও কেউ সেখানে চলে গেলে খাবার হয় সেই দেউই নামক ভয়ঙ্কর পিশাচের। কিন্তু কিছু ভার্সিটি পড়ুয়া বন্ধু বান্ধবীরা মিলে সেখানে গিয়েছিল ঘুরতে আর ফেসে গিয়েছিল সেই বনের ভেতর, মুখোমুখি হয়েছিল মাংসাশী শয়তানের। তারপর তারা কি সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছিল? সেসব ঘটনাই উঠে এসেছে দেউই নামক এই মুভিতে। জানবো তার ভয়ঙ্কর ঘটনা প্রবাহ। তার সাথে আমি আছি আপনাদের সাথে শুভ্র, আর আপনারা দেখছেন প্রেতালাপ। তাহলে চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ঙ্কর সেই ঘটনায় যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই যে একটা ঘন জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াচ্ছিল। আর আমরা সেখানে একটা কাঠুরেকেও দেখতে পাই যে কাঠ কাটতে জঙ্গলে এসেছে। সেই গ্রামের অধিকাংশ মানুষ তাদের জীবিকা নির্বাহ করে কাঠ কাটা আর বিক্রি করার মাধ্যমে। ঠিক তখনই সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিল। এদিক সেদিক চেয়ে সে দেখতে থাকে এক অদ্ভুত আতঙ্ক। তখনই সে উপরের দিকে চেয়ে নিচে পড়ে যায় আর অদ্ভুত একটা চিৎকার। ঠিক তখনই জঙ্গলে দৌড়ে বেড়ানো সেই মেয়েটা সেটা দেখতে পারে। সে দেখতে পারে কিছু একটা সেই লোকটাকে কাঁচা চিবিয়ে খাচ্ছিল। এটা দেখে মেয়েটা খুবই ভয় পেয়ে যায় আর একটা চিৎকার এবং দৌড়ে পালাতে শুরু করে। পালাতে পালাতে কিছু একটার মধ্যে হোঁচট খেয়ে পড়ে যায়। আর তখনই সেটা মেয়েটার কাছাকাছি আসতে শুরু করে আর পা ধরে টেনে নিয়ে যায় জঙ্গলের অরণ্যে। কেটে যায় অনেক অনেক বছর। আমরা দেখতে পারি ইন্দোনেশিয়ার জাকার্তা শহর। সেখানে একটা ছেলে আর একটা মেয়ে একটা জায়গা সাজাচ্ছিল। এই মেয়েটির নাম হচ্ছে হীরা আর ছেলেটির নাম হচ্ছে র্যান্ডি। হীরা র্যান্ডিকে বলছিল, তুমি কি তাদেরকে এখনো আসতে বলনি? অলরেডি বিকাল হয়ে গিয়েছে, তারা কখন আসবে? র্যান্ডি তাকে বলছিল, এই তো তারা এসে যাবে। তোমার কি মনে হয় আমি তাদেরকে বলিনি? আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে হীরার ছোট ভাইটা ববন এসে তাদেরকে বলছিল, তোমরা দুইজন যে এখানে ডেটিং করছো আমাকে কোনো ট্রিট না দিয়ে এটা কি ঠিক হচ্ছে? সে র্যান্ডিকে বলছিল, ভাইয়া আমাকে কিন্তু বার্গার একটা অবশ্যই খাওয়াতে হবে। তখন তার বোন সেখানে বলছিল, ববন এটা মোটেও ডেটিং নয়। আসলে বন্ধুরা, হীরা আর র্যান্ডি দুজন দুজনকে পছন্দ করত। এটা সবাই কম বেশি বুঝতে পারত, যদিও তারা তাদের মনের কথা এখনো কাউকেই খুলে বলেনি। এরপরেই আমরা দেখতে পারি গাড়ি করে তাদের বাকি বন্ধুরা এখানে এসে পৌঁছে যায়। এটা হচ্ছে জেফ্রি, এটা হচ্ছে অলিভিয়া, এটা হচ্ছে ড্যানিস, যে একটু অন্যরকম। আমরা দেখতে পাচ্ছিলাম তারা একসাথে বসে খাওয়া দাওয়া করছে। সেখানে অলিভিয়া হীরাকে বলছিল, আচ্ছা তুমি কি র্যান্ডিকে ভালোবাসো, পছন্দ করো? হীরা বলছিল, আমি কিছুই জানি না, এইসব বিষয়ে বলবো না। অলিভিয়া তখন বলছিল, তুমি মিথ্যাবাদী, তোমার অনেক কিছু শেখা উচিত আমার থেকে। দেখো না আমার পেছনে কিভাবে লাগিয়ে রেখেছি জেফ্রিকে। যদিও আমরাও এখনো ভালোবাসার কথা কাউকেই বলিনি, কিন্তু ভেতরে ভেতরে জানা আছে দুজনেরই। যাই হোক, সেখানে হীরা বলছিল, আমাদের বন্ধুত্বের প্রায় 3 বছর হতে চললো। ভেবে দেখেছো তোমরা? খুব শীঘ্রই সবাই সবার নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়বে। হীরা বলে, এক কাজ করা যাক, চলো কালকে আমরা ঘুরতে যাই। অলিভিয়া জিজ্ঞেস করে, কোথায়? হীরা বলে, আমরা চলো দ্বীপে যাব। ড্যানিস তখন একমত জানায়। অলিভিয়া বলছিল, আমি সেখানে যাব না, আমি গেলে আমার ত্বক নষ্ট হয়ে যাবে। এটা নিয়ে আবার ড্যানিস সেখানে একটু ঢং দেখাচ্ছিল, মজা নিচ্ছিল। র্যান্ডি সেখানে হীরাকে বলছিল, আচ্ছা আমরা কোন দ্বীপে যাচ্ছি? প্রতি উত্তরে সে জানায়, আমরা ক্যালাবাং দ্বীপে যাব। এটা শুনে সবাই একটু চিন্তিত হয়ে যায়। জেফ্রি বলছিল, এটা বেশি পাগলামো, সেই দ্বীপটা অনেক পুরনো আর সেই দ্বীপ নিয়ে অনেক কথাও শোনা যায় ভয়ানক, সেখানে যাওয়া উচিত হবে না। র্যান্ডি হীরাকে বলে, আচ্ছা তুমি কি সিরিয়াস এই বিষয়ে? প্রতি উত্তরে হীরা জানায়, হ্যাঁ আমি অবশ্যই সিরিয়াস, কারণ আমার মাসির বাড়ি সেখানে, ছোটবেলায় আমি সেখানেই থাকতাম। এই সুযোগটা কি তোমরা মিস করবে? এই কথা শুনে তখন সবাই রাজি হয়, কিন্তু তখনও অলিভিয়া রাজি হচ্ছিল না। কিন্তু সবাই মিলে তখন অনেক রিকোয়েস্ট করার পর আমরা দেখতে পারি অলিভিয়া রাজি হয়। তার মানে কালকে তারা দ্বীপে ভ্রমণে যাচ্ছে। তারা সবাই খুব খুশি। এর পরের দিন আমরা দেখতে পাই তারা ভোটে করে সেই দ্বীপে চলে যায়। ড্যানিস সেখানে গিয়ে বমি করে দেয়। তখন অলিভিয়া বলছিল, খুব তো আমাকে নিয়ে সেদিন মজা করছিলে, এখন নিজেরই দেখো কি অবস্থা। যাই হোক, তাকে ওষুধ
ওষুধ দেওয়া হয়। হীরা সেখানে বলছিল তোমাদের সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে এখানে যা ইচ্ছা তাই করা যাবে না, সবাই একসাথে থাকতে হবে। রেন্ডি সেখানে বলছিল আমিও শুনেছি এই দ্বীপটির ভয়াবহতার কথা, আমাদের সবার সতর্ক থাকতে হবে। এরপর আমরা দেখতে পারি তারা গাড়ি করে হীরার মাসির বাড়ির কাছে পৌঁছে যায়। সেখানে আমরা দেখতে পারি হীরার মাসির হাজব্যান্ডকে, যাকে হীরা মামা বলে ডাকে। অলিভিয়া বলছিল আচ্ছা এই লোকটা আমাদের দিকে এভাবে তাকিয়ে আছে কেন? হীরা তখন বলছিল সে আমার মামা, অনেকদিন পরে এসেছি হয়তো তাই চিনতে পারছে না। কিন্তু তার মামাকে দেখে আমরা বুঝতে পারছিলাম যে তারা সেখানে যাওয়াতে মোটেও খুশি ছিল না। সে বাড়ির সামনে এসে সালাম দিতেই অপর পাশ থেকে সালামের উত্তর দিয়ে দরজা খুলে দেয় তার মাসি। দরজা খুলে হীরাকে দেখতে পেয়ে জড়িয়ে আদর করতে শুরু করে। 15 থেকে 16 বছর হলো তাদের মধ্যে দেখা নেই। দুজনের আলিঙ্গন শেষ হলে তার মাসি বলে তোমরা অনেক ক্লান্ত, তোমরা ভেতরে এসো। তখন সবাই সবার পরিচয় দিয়ে ভেতরে প্রবেশ করে। রাত হয়ে গিয়েছে। আমরা দেখতে পারি তার মাসি তার পছন্দের খাবার উমর বানিয়ে নিয়ে এসেছে। সে এটা দেখে খুবই খুশি হয়। তার মাসি তাকে বলে তোমার সৎমা কেমন আছে? সে উত্তর দেয় অনেক ভালো আছে মাসি। তার মাসি বলছিল আল্লাহ তাআলার কৃপায় তোমার ভাগ্য ভালো, তোমার সৎমা তোমাকে অনেক ভালোবাসে। এখানে আমরা বুঝতে পারি, জানতে পারি ছোটবেলাতেই হীরার মা মারা গিয়েছিল, তাই তার ছোটবেলাটা তার মাসির কাছেই এখানে সে কাটিয়েছে। তারপর আমরা দেখতে পারি সবাইকে রাতের খাবার খাওয়ার জন্য ডাকতে যায় হীরা। তখন সবাই খাবার টেবিলে বসলে মাসি জিজ্ঞেস করে তোমার আরেক বান্ধবী অলিভিয়া কোথায়? হীরা তখন বলে অলিভিয়া বাথরুমে গোসল করতে গিয়েছে। সেখানে হীরা তার মাসিকে জিজ্ঞেস করছিল মাসি বোন জানা কোথায়? তখন তার মাসি বলে তোমরা চলে যাওয়ার পর আসলে এখানে অনেক ঘটনাই ঘটে গিয়েছে। জানা আছে ঠিকঠাকই সে সেই বন থেকে ফিরে এসেছিল, কিন্তু আমার দ্বিতীয় মেয়ে লারা সে এখনো সেখান থেকে ফিরে আসেনি। গ্রামের লোকেরা সাহস আর করেনি তাকে খুঁজতে, এখনো তাকে পাওয়া যায়নি। আমি এখনো তার আশায় বসে থাকি। এদিকে আমরা দেখতে পারি অলিভিয়া বাথরুম থেকে বের হয়ে পাশের ঘর থেকে অদ্ভুত আওয়াজ পাচ্ছিল। সে ধীরে ধীরে সামনে গিয়ে দরজাটা খুলতেই এক চিৎকার, সবাই মিলে সেখানে দৌড়ে যায়। আর আমরা দেখতে পারছিলাম একটা মেয়েকে সেই ঘরে কঠিন অবস্থায় বেঁধে রাখা হয়েছে। তার শরীরে ছিল অদ্ভুত ক্ষতের চিহ্ন। সে অনেক পাগলামো করছিল সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য। মাসি তখন তাকে শান্ত করার চেষ্টা করছিল। আসলে এই মেয়েটির এই নাম হচ্ছে জানা, যে মাসির বড় মেয়ে। সেখানে তাদের মামা আসলে কোনো রকমে শান্ত করা যায় জানাকে। মাসি তার সন্তানের এই অবস্থার জন্য অনেক কান্নাকাটি করে। অতীতের কোনো একটা ঘটনায় মূলত সে মানসিকভাবে এমন হয়ে গিয়েছে। এর পরের দিন সকালে আমরা দেখতে পারি তারা সবাই ঘুরতে বের হওয়ার জন্য রেডি হচ্ছিল। হীরা তার মাসিকে বলছিল তুমি জানাকে কেন এভাবে আটকে রেখেছো? সে কি প্রতি রাতে এমন করে? উনি বলছিল আসলে আর কোনো উপায় নেই, আমরা খুব ভয়ে থাকি। প্রতি রাতে কেন যেন সে খুব পাগলাটে হয়ে যায়। সেখানে রেন্ডি বলছিল কিন্তু খালা আমরা তো তাকে ভালো চিকিৎসা করে সুস্থ করে তুলতে পারি, এভাবে বেঁধে রাখলে তো মানুষটা আরো কষ্ট পাবে, নষ্ট হবে, তাকে ছেড়ে দেওয়াই ভালো। তখন আমরা দেখতে পারি সেই মহিলাটা অনেক রেগে যায়, বলতে থাকে এখানে তোমরা নতুন, ভালো মন্দের তোমরা কিছুই বোঝো না। তোমরা এই পাশের বনের নিষিদ্ধতার ভয়াবহতা তো আর জানো না, জানলে আর এমনটা বলতে না। পাগল থাকুক আমার মেয়ে, কিন্তু বেঁচে আছে এটাই অনেক। সে সেখান থেকে বেঁচে ফিরেছে, সেটাই অনেক দামি, সেটাতেই আমি খুশি। আমি তাকে আর হারাতে চাই না। হঠাৎ রেগে যাওয়ার কারণে মাসিও বুঝতে পারে যে এটা ঠিক হয়নি। সবার কাছে মাসি মাপ চায়, কিন্তু বলে আমি তোমাদের সাথে বাজে ব্যবহার করে ফেলেছি ঠিকই, কিন্তু এই দ্বীপের বনের রহস্যের কথাটা আমার তোমাদেরকে ভালো করে বলার দরকার ছিল। আসলে আমি তোমাদেরকে সাবধান করে দিতে চেয়েছি, আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক। সে হীরাকে বলছিল দেখো তোমরা যখন সমুদ্র সৈকতের দিকে যাবে তোমাদের পাশেই একটা জঙ্গল পড়বে, ভুলেও সেটার ভেতরে ঢোকার চেষ্টা করো না, তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন সবাই বলে মাসি আমরা বুঝতে পেরেছি, আমরা সাবধানেই চলাফেরা করব। আমরা দেখতে পাচ্ছিলাম তারপর তারা বের হয়ে যায় ঘুরতে আর সমুদ্র সৈকতের উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। তারা হাঁটতে হাঁটতে অনেকটা দূর এসে যায়, গ্রামের একদম শেষ। ড্যানিশ সেখানে একটু দুর্বল হয়ে পড়ে। তারা প্রায় সমুদ্রের ধারেই এসে পড়েছে। ঠিক তখনই একটা মেয়েকে জেফরি সেখানে দেখতে পারে, যে জঙ্গলের রাস্তায় দাঁড়িয়েছিল। আর এই মেয়েটাকে কিন্তু আমরা ঘটনার শুরুতেও দেখেছিলাম। জেফরি সবার থেকে আলাদা হয়ে যায় আর সে মেয়ের পেছন পেছন যেতে শুরু করে। এদিকে আমরা দেখতে পারি তার বন্ধু বান্ধবীরা প্রায় সমুদ্রের কাছাকাছি চলে এসেছে, কিন্তু তখনই তাদের খেয়াল হয় জেফরি পেছন থেকে উঠাও। তখন তারা তাকে ডাকতে শুরু করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সে শুধু সেই মেয়ের পেছনে যেতেই থাকছিল। তখন সেই মেয়েটি একটা বেড়ার ভেতরে চলে যায়। সে শুধু চেয়ে চেয়ে দেখছিল, সেটা ধীরে ধীরে গহীন বনের ভেতর হারিয়ে যায়। সে ওখানে যেতে চাইবে, তখনই পেছন থেকে মাসির মেয়ে
জানা তাকে ধরে ফেলে আর অদ্ভুত ভঙ্গিতে বলছিল সেটার ভেতরে না যেতে। তখনই তাকে খুঁজতে খুঁজতে তার বন্ধু বান্ধবীরা সেখানে চলে আসে। তারাও অবাক হয়ে যায় জানা এখানে কেন এসেছে। জেফরি বলছিল আমি কিছুই বুঝতে পারছি না সে কিভাবে এখানে এলো। যাই হোক, আমরা দেখতে পারছিলাম অলিভিয়া সেখানে বলছিল এই জায়গাটা তো খুবই সুন্দর, এখানে যদি ভিডিও আর ছবি তুলি ইনস্টাগ্রামের জন্য তাহলে অনেক ভালো লাগবে। কিন্তু সেখানে জেফরি বলছিল প্লিজ এটার ভেতরে যেও না, আমার কিছু ঠিক লাগছে না। সে বলছিল আরে এত ভয় পাচ্ছ কেন, এটা কোনো ব্যাপার হলো নাকি, যাবো আর আসবো। তখন সে ড্যানিসকে নিয়ে আমরা দেখতে পারছিলাম সেই বেড়ার ওপারে প্রবেশ করে। হীরা, রেন্ডি আর জেফরির এই বিষয়টা মোটেও ভালো লাগে না। ড্যানিস আর অলিভিয়া জঙ্গলের ভেতরে ঢুকতে থাকে। আসলে এই বেড়াটাই ছিল ভয়ানক কেবালাং জঙ্গলের শুরু, কিন্তু তারা তো কিছুর পরোয়াই করলো না, ঢুকে গেল। আর তার পরিণাম এখন কি হবে সেটাই দেখার বিষয়। আমরা সেখানে দেখতে পাচ্ছিলাম ড্যানিস অলিভিয়ার ছবি তুলে দিচ্ছিল। ছবিগুলো অলিভিয়া দেখছিল ভালো হচ্ছে কিনা। তখন অলিভিয়া তার ফোনের ছবিতে অদ্ভুত কিছু লক্ষ্য করে, যেটা দেখে সে খুবই ভয় পাচ্ছিল। তার পেছনে সে ভয়ে ভয়ে চাইতে থাকে। পেছনে চাইতেই একটা চিৎকারের শব্দ, সেই শব্দ শুনতে পায় তার বাকি বন্ধুরা। রেন্ডি তখন ভেতরে যেতে শুরু করলে সেখানে তাকে আটকায় হীরা, বলে সেটার ভেতরে যাওয়া একদমই উচিত নয়। রেন্ডি বলছিল দেখো এটা আমাদের দায়িত্ব, তাদের যে কোনো বিপদ হতে পারে, আমাদের সাহায্য করতে হবে। তখন আমরা দেখতে পারি তারা সবাই সেই বেড়ার ভেতরে জঙ্গলে প্রবেশ করে। হীরা সেখানে তার লিপস্টিক দিয়ে একটা গাছের মধ্যে মার্ক করে, কেননা সে জানতো জঙ্গলটা গোলক ধাঁধায় ভরা। তারা তখন দৌড়ে দৌড়ে সামনে গিয়ে দেখে তেমন কিছুই হয়নি। অলিভিয়া ডেনিসকে দোষ দিচ্ছিল, সে নাকি দুষ্টামি করে তার শরীরে শুয়োপোকা দিয়েছে আর সেই জন্য সে ভয় পেয়ে চিৎকার করেছে। তারা সবাই তখন সেখানে ড্যানিসকে বকছিল, বলছিল এই পরিবেশে মোটেও মজা করা উচিত নয় ড্যানিস। তারপর তারা ঠিক করে আজকে তারা আর ঘুরবে না, বাড়িতে চলে যাবে, কারণ ধীরে ধীরে দিনের আলো ফুরিয়ে আসছে। কিন্তু আজব একটা ব্যাপার হচ্ছে তারা এতক্ষণ ধরে হাঁটার পরও একই জায়গাতে বারবার ফিরে আসছিল। হীরা বলছিল আমরা তো মাত্র এখান দিয়েই গেলাম, আবার এখানে কিভাবে এলাম। সেখানে সে বলছিল দেখো আমার স্পষ্ট মনে আছে আমি এই গাছের মধ্যে মার্ক করেছিলাম, কিন্তু সেই মার্কটা কোথায় গেল। তারা এটাকে তেমন কোনো গুরুত্ব না দিয়ে সামনে এগোতে শুরু করে। আর তখনই সন্ধ্যা নামে। জঙ্গলের ভেতরে সন্ধ্যা মানে রাতের গভীর। তারা হেঁটেই যাচ্ছিল কিন্তু বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। সবাই খুবই ক্লান্ত হয়ে যায়। হীরা তখন অলিভিয়া আর ডেনিসকে দোষারোপ করতে থাকে যে তোমাদের জন্যই এখানে ঢুকতে হলো আর এখন এই অবস্থা। বলেছিলাম এটা একটা সমস্যার জায়গা, ভয়ানক নিষিদ্ধ বন। অলিভিয়া সেখানে বলছিল যে তার একটু বাথরুম করতে হবে। ডেনিস সেখানে বলে তোমার এই অবস্থাতেও বাথরুম করতে হবে, একটু ধৈর্য ধরো। অলিভিয়া বলছিল যে যেতেই হবে, একটু বেশি চাপ। তাই সে ড্যানিসকে নিয়ে অন্যদিকে চলে যায় বাথরুম করার জন্য। বাকিরা এখানেই দাঁড়িয়ে থাকে। একটু দূরে যাওয়ার পর ড্যানিসকে দাঁড় করিয়ে অলিভিয়া বলে তুমি এখানেই থাকো, উকি ঝুঁকি দিও না, কিন্তু আমি পাশেই আছি। ড্যানিস বলে আমার এত লোভ নেই। তারপর আমরা দেখতে পারি অলিভিয়া পাশে একটা জায়গায় গিয়ে বসে। ড্যানিস একা একা দাঁড়িয়ে কি করবে বুঝতেই পারছিল না, তাই কানের মধ্যে ইয়ারফোনটা লাগিয়ে সে গান শুনতে শুরু করে। অন্যদিকে হীরা, জেফরি আর রেন্ডি যেখানে ছিল সেখানে তাদের অস্থির লাগছিল। জেফরি বলছিল তার ফোনের ব্যাটারিটাও শেষ হয়ে যাচ্ছে। আসলে সবারই ফোনের ব্যাটারি শেষ। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম বাথরুম করার সময় অলিভিয়ার কানে কিছু অদ্ভুত আওয়াজ আসে। সে ভয়ে ড্যানিসকে ডাকতে শুরু করে কিন্তু কোনো সাড়া পাচ্ছিল না। আসলে ড্যানিস তো গান শুনছে, কিভাবে তার শব্দ শুনবে। তখনই আমরা দেখতে পাই তার পেছনে কেউ একটা হামাগুড়ি দিয়ে আসছে। সে যখন পেছনে চায় সেই ভয়ঙ্কর নরখাদক শয়তান দেউই তার সামনে চলে আসে। এটা দেখে সে ভয় পেয়ে নিচে পড়ে যায়। তখনই তার পা ধরে টেনে জঙ্গলের গহীনে নিয়ে যাওয়া হয়। এদিকে এত কিছু হয়ে গেল, কিছুই টের পায় না ড্যানিস। হঠাৎ করে তার মাথায় আসে আরে অলিভিয়া এত সময় নিচ্ছে কেন। তখনই সে পাশে চেয়ে দেখে অলিভিয়া সেখানে নেই। সে ডাকতে শুরু করে, খুঁজতে শুরু করে, কিন্তু মানুষটা একদম উধাও। তখন সে হীরা, রেন্ডি আর জেফরিকে জোরে জোরে ডাকতে শুরু করে, কিন্তু তার ডাক কেউ শুনতে পারছিল না। আমরা দেখতে পাচ্ছিলাম এবার বিরক্ত হয়ে জেফরি, রেন্ডি আর হীরা তাদের দুইজনকে খুঁজতে বের হয়। আর একটু ভেতরে গিয়ে তারা দেখতে পায় ড্যানিস একা দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে অলিভিয়া নেই। জেফরি তাকে জিজ্ঞেস করে কোথায় অলিভিয়া। সে বলছিল সে কিছু জানে না, কিন্তু জেফরি অনেক রেগে যায়, কারণ আমরা তো জানি জেফরি অলিভিয়াকে অনেক পছন্দ করে, ভালোবাসে। সে অনেক রেগে যায় ডেনিসের উপর, কিন্তু কিছু তো করার নেই। ডেনিস বলছিল সে আমার পাশেই ছিল, কিন্তু হঠাৎ উধাও হয়ে গিয়েছে, কিভাবে আমি জানি না। এরপরে আমরা দেখতে পারি জেফরি তাদের সাথে রাগ দেখিয়ে একা একাই জঙ্গলের ভেতরে চলে যায় তার অলিভিয়াকে খোঁজার জন্য। হীরা আর রেন্ডির কোনো কথাই শোনে না সে। তারাও তখন ডাকতে থাকে অলিভিয়াকে। আমরা দেখতে পারি জেফরি খুঁজতে খুঁজতে একটা জায়গায় যাওয়ার পর তার ফোনের ব্যাটারিটা শেষ হয়ে
যায় আর ফোন বন্ধ হয়ে যায়। এখন তার কাছে কোনো আলো নেই। সে অলিভিয়াকে অনেক জোরে জোরে ডাকতে থাকে। তখনই সেখানে সে অলিভিয়ার মোবাইল পড়ে থাকতে দেখে, কিন্তু সেই মোবাইলটাও বন্ধ হয়ে গিয়েছিল। সে সামনে দেখতে পারে দাঁড়িয়ে আছে অলিভিয়া। সে ডাকতে থাকে আর বলতে থাকে, অলিভিয়া তুমি এতক্ষণ কোথায় ছিলে? কি করছো এখানে? তোমাকে খুঁজছে সবাই। আমি তো ভাবছিলাম তোমাকে হারিয়েই ফেলেছি। সেখানে অলিভিয়া বলছিল, আমিও তোমাকে অনেক মিস করেছি। তখন সে গিয়ে অলিভিয়াকে জড়িয়ে ধরে। আসলে সে অনেকটা ভালোবেসে ফেলেছে অলিভিয়াকে। সবকিছু ঠিকঠাক যখন আমরা দেখতে পারছিলাম, তখনই অলিভিয়া তার ঘাড়ে কামড় বসিয়ে দেয় আর ঘাড়ে ছিঁড়ে ফেলে। আসলে সেটা অলিভিয়ার মতো দেখতে হলেও সেটা ছিল সেই ভয়ঙ্কর দেউই শয়তান যে অলিভিয়ার রূপে জেফ্রিকে ট্র্যাপে ফেলেছে। সেটা অদ্ভুতভাবে এবার তার দিকে এগিয়ে আসছিল। জেফ্রি কোনো রকমে নিজের ঘাড়ে ধরে পিছিয়ে যাচ্ছিল, কিন্তু কোনোভাবেই শেষ রক্ষা হয় না। সেটা তখনই জেফ্রির উপর হামলে পড়ে এবং একদমই খাবার বানিয়ে নেয়। ওদিকে রেন্ডি, হীরা, ড্যানিস, অলিভিয়া আর জেফ্রি দুজনকেই খুঁজে যাচ্ছিল। তখন তারা কারো একটা গুঙানোর আওয়াজ পায় আর সেদিকেই দৌড়াতে থাকে, কিন্তু আমরা দেখতে পারি সেখান থেকে তাদের সাথে ড্যানিস আলাদা হয়ে যায়। তারা সামনে গিয়ে দেখতে পারে ড্যানিস তাদের সাথে নেই। এবার তারা আরো বিপাকে পড়ে যায়, চিন্তায় পড়ে যায়। কাকে রেখে কাকে খুঁজবে বুঝতেই পারছিল না। ওইদিকে আমরা ড্যানিসকে দেখতে পারি, সে যখন একা একা ছিল কিছু শব্দ শুনতে পায় সে, আর সেই শব্দ ধরে সামনের দিকে এগিয়ে যায়। একটু এগিয়ে গিয়ে সেখানে সে দেখতে পারে অলিভিয়াকে সেই ভয়ঙ্কর দেউই শয়তান ফেলে খাচ্ছে। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। সেখান থেকে পালাতে চায়, কিন্তু একটা লতার মধ্যে সে আটকে যায়। সেজন্য সে আর পালাতে পারে না। সেই ভয়ঙ্কর জিনিসটা তাকেও টেনে জঙ্গলের গহীনে নিয়ে যায়। এবার আমরা দেখতে পারি রেন্ডি এবার হীরাকে দোষারোপ করতে শুরু করে যে তোমার জন্যই হয়েছে এত কিছু। তুমি যদি আমাদেরকে এই গহীন জায়গাতে আমন্ত্রণ না জানাতে তাহলে তো এমনটা হতোই না। হীরাও তখন তাকে বলতে থাকে, দোষ কি শুধু আমার? তোমরা এখানে যদি না আসতে তাহলে কি আমি জোর করে নিয়ে আসতে পারতাম? এসব নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়ে যাচ্ছিল। আমরা দেখতে পারছিলাম রেন্ডি এবার একা একাই বাকিদের খুঁজতে যেতে চাইছিল। হীরা তাকে বুঝাতে চেষ্টা করছিল, দেখো আমাদের আগে বাঁচতে হবে, ভেতরে আর যাওয়া ঠিক হবে না। রেন্ডি এবার তাকে বলছিল, তুমি এতটা স্বার্থপর তা আমি আগে জানতাম না। যদি জানতাম তাহলে তোমাকে মনের মধ্যে জায়গাই দিতাম না। তোমাকে আর কখনো আমি ভালোই বাসবো না। আমি তোমাকে চিনে গিয়েছি। এখানে আমার বন্ধুদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা জীবিত হোক বা মৃত, তাদেরকে খুঁজে বের করা আমার কর্তব্য। এই বলে সে একা একাই চলে যায় সামনে, কিন্তু হঠাৎ করে সেই রহস্যময় সাদা কাপড় পরে মেয়েটা তার সামনে দিয়ে চলে যায়। সে সামনে দাঁড়ায় এক পাশে আর চোখের ইশারাতে অন্যদিকে দেখে আর বলে, দৌড়াও। তখন আমরা রেন্ডির চোখে ভয় দেখতে পারি। তার মানে তার সামনেই ছিল তখন সেই দেউই শয়তান। সে পেছন দিকে যেতে থাকে, কিন্তু আমরা দেখতে পারছিলাম নিচে একটা লাকড়ির আগাছাতে তার পা ঢুকে যায়। সে সেখানেই পড়ে যায়। সেটা থেকে নিজেকে ছাড়াতে পারছিল না। অন্যদিকে সেই ভয়ানক জিনিসটা তার দিকে এগিয়ে আসছিল। সে কোনো রকমে আমরা দেখতে পারি সেটা ভেঙে আগাতে চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না, কেননা সে আহত হয়ে গিয়েছিল। আর তখনই সেই দেউই শয়তান তাকে অ্যাটাক করে দেয়। এবার শুধু বেঁচে ছিল অলিভিয়া। সে একটা জায়গায় এসে দেখতে পারে একটা বাঁশঝাড়ের মধ্যে রেন্ডি ছাড়া তার সব বন্ধু মানে অলিভিয়া, জেফ্রি আর ড্যানিসকে মেরে ঝুলিয়ে রেখেছে সেই শয়তান। এটা দেখে সে এক চিৎকার দেয়, আর লাভ নেই কোনো। এখন শুধু সে ভাবে রেন্ডিকে নিয়ে তার এখান থেকে বের হতে হবে। তখনই সামনে গিয়ে সে দেখতে পারে তার প্রিয় মানুষটার দেহ একদম আলাদা আলাদা করে ফেলেছে সেই দেউই শয়তান। তার সামনেই খাচ্ছিল। সেটা তাকে দেখতে পায় আর তার দিকে এগিয়ে আসছিল। সে তখন দৌড়ে পালাতে শুরু করে, নিজেকে বাঁচাতে চেষ্টা করছিল। তখনই হুচট খেয়ে একটা জায়গার মধ্যে পড়ে যায়। আর তার সামনে ছিল একটা কঙ্কালের মাথা। সেই কঙ্কালের উপর সাদা জামা দেখে সে চিনে ফেলে, বুঝতে পারে এটা হচ্ছে তার মাসির মেয়ে, মানে তার বোন লারা, যে কিনা উধাও হয়ে গিয়েছিল জঙ্গলে এসে অনেক বছর আগে। যেখানে তার মাসি এখনো দিন গুনছে তার মেয়ে ফিরবে, কিন্তু আসলে তার মেয়ে মারা গিয়েছে বহু বছর আগেই। হীরা সেখানেই মাথাটা নিয়ে তখন কাঁদতে শুরু করে। এরপর আমরা দেখতে পারি দেউই শয়তান সেখানে এগিয়ে আসছিল। তখনই সেটা তার উপর হামলা করে দেয়। সে কি করবে বুঝতে পারছে না। সেই ভয়ানক নির্মম পরিবেশে তখন তার পকেট থেকে সে একটা দেশলাই বের করে, এবং সেটা জ্বালাতেই আমরা দেখতে পারছিলাম সেই শয়তানটা সেখান থেকে পালিয়ে যায়। তখন সে আবারও দৌড় দেয়, কিন্তু এখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই সে পাচ্ছিল না। সে তখন একটা গাছের নিচে বসে দেশলাই জ্বালিয়ে বসে কাঁপতে থাকে। ভয় পাচ্ছিল খুবই, কারণ তার সব বন্ধুদেরকে যে শেষ করে দিয়েছে সেটা।
তার বাঁচার কি আদৌ কোনো চান্স রয়েছে? ঠিক তখনই তার মুখে উপর থেকে কয়েক ফোঁটা রক্ত পড়তে থাকে। সে যখন উপরের দিকে চেয়ে দেখতে পারে গাছের মগডালেই বসে রয়েছে সেই দেউই শয়তান, যেটা আগুনের জন্য তার কাছে আসতে পারছিল না। সে ভয় পেয়ে যায় আর সেখান থেকে পড়ে যায় নিচে, কারণ সেটা ছিল একটা খাদের মতো। সে তার জ্ঞান হারিয়ে ফেলে। তখনই আমাদেরকে একটা অতীতের ঘটনা দেখানো হয়, যেখানে হীরা তার মাসির 2 মেয়ে লারা আর জানার সাথে এই জঙ্গলের সামনেই লুকোচুরি খেলছিল। হীরা তার বোন লারাকে বলছিল আমরা এখানেই লুকাবো গাছের কাছে, কিন্তু আমরা দেখতে পারছিলাম জেদ ধরে লারা বলছিল সে সেই জঙ্গলের ভেতরে ঢুকবে, তাহলে তাকে তার বোন খুঁজে পাবে না। সে অনেক না করে লারাকে ভেতরে যাওয়ার জন্য, কিন্তু লারা কোনো কথাই শোনে না। সে ঢুকে পড়ে সেই অভিশপ্ত জঙ্গলের ভেতরে। হীরা সামনেই দাঁড়িয়েছিল সেটার। জানা যখন তাদেরকে খুঁজতে আসে, হীরাকে সে প্রথমেই পেয়ে যায়। জানা তখন তাকে জিজ্ঞেস করে কোথায় গিয়েছে লারা। হীরা বলছিল সে এই জঙ্গলের ভেতরে ঢুকেছে। জানা অনেক ভয় পেয়ে যায়। তখন সে তার বোনকে খোঁজার জন্য ভেতরে চলে যায়। অন্যদিকে তখনই রাত নামে, কেউ আসছিল না। সেখানে দাঁড়িয়েছিল একা একা হীরা। আমরা দেখতে পারছিলাম মাসির হাজবেন্ড মানে মামা সেখানে একটা মশাল নিয়ে তখন আসে। লারা আর জানার ব্যাপারে হীরার কাছে জানতে চাইলে হীরা বলে তারা দুজনেই এই জঙ্গলের ভেতরে গিয়েছে মামা। মামা তখন খুব ভয় পেয়ে যায়, কারণ সে জানে এটা নিষিদ্ধ জায়গা। তখন সে হীরাকে বলে এখান থেকে কোথাও যাবি না মা, এখানেই থাক, আর তাকে একটা দেশলাই দিয়ে যায়। সে বনের ভিতরে ঢুকে এবং সে ঢুকেই দেখতে পারে জানাকে দেউই শয়তান অ্যাটাক করেছে আর খাওয়া শুরু করে দিয়েছে। যেহেতু লোকটির কাছে আগুনের মশাল ছিল, সেই আগুনের মশাল দেখে সেখান থেকে পালিয়ে যায় শয়তান। হীরা আর জানাকে নিয়ে সে বাসায় ফেরে। লারা সেই বনের ভেতরেই উধাও হয়ে যায়, তাকে আর কেউ পায় না। আর এরপর থেকেই আসলে জানা মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে। কিন্তু বন্ধুরা, আমরা তো দেখতেই পেয়েছিলাম ঘটনার শুরুতেই আসলে লারাকে খেয়ে ফেলেছিল দেউই শয়তান। এবার আমরা দেখতে পারি সকাল হয়ে গিয়েছে। হীরার মাথার কাছে এবার লারার আত্মা এসে বসে তাকে জাগায়। আমরা দেখতে পারছিলাম সেখানে হীরা কিছুই বলছিল না, শুধু অবাক হয়ে দেখছিল। লারা বলছিল আমি তোমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছি, তুমি বের হয়ে যাও। তারপর আমরা দেখতে পারি সত্যি সত্যি সে হীরাকে রাস্তা চিনিয়ে জঙ্গল থেকে বের করে দেয়। লারা শেষমেশ হীরাকে ধন্যবাদ জানায়, বলে ধন্যবাদ আমাকে খোঁজার জন্য, তুমি আমাকে খুঁজে পেয়েছো, এবার আমি শান্তি পাবো। বোঝা যায় হয়তো সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছে, তার বাকি বন্ধুরা মারা গিয়েছে, সে ঠিকঠাক রয়েছে। কিন্তু ঘটনার শেষে ঘটে একটা টুইস্ট। সে তার আহত শরীর নিয়ে তার মাসির বাড়িতে গিয়ে দেখে কেউ একজন মারা গিয়েছে। তার মাসি কান্নাকাটি করছে, সমস্বরে উচ্চারিত হচ্ছে সূরা ইয়াসিন। সে ভয়ে ভয়ে ভেতরে গিয়ে দেখতে পারে সেটা আর কেউ না, খাটিয়ায় শুয়ে রয়েছে সে নিজেই, অর্থাৎ হীরা মারা গিয়েছে সেই রাতেই। সে বাঁচতে পারেনি। এটা দেখে সে অঝোর ধারায় কাঁদতে শুরু করে। আর আমরা দেখতে পারি ধীরে ধীরে সেও মিলিয়ে যায় হাওয়ায়। আর এখানেই দেউই নামক শয়তানের ইন্দোনেশিয়ার এই মুভির ঘটনাটি সমাপ্তি হয়। আশা করছি বন্ধুরা বুঝতে পেরেছেন এই ঘটনার সত্যতা আমি জানি না, তবে এটা সত্যি ইন্দোনেশিয়ার অনেক জায়গায় এমন রয়েছে যেখানে ভয়ানক ভয়ানক জিনিস থাকে। এই ঘটনাও সেখানের গ্রামবাসীর প্রচলিত কথার ভিত্তিতেই বানানো। তো বন্ধুরা, কেমন লাগলো এই ঘটনাটি তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, এমন একদম নতুন নতুন রহস্যময় ঘটনাগুলো আপনি আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।